একটি আদর্শ রাষ্ট্রের মধ্যে কিভাবে ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব সেই দর্শন প্লেটো আমাদের সামনে তুলে ধরেছিলেন। আজকের এই আলোচনায় আমরা দেখব যে প্লেটো যে সাম্যবাদের কথা বলছেন সেই সাম্যবাদের কথা কেন বলেছিলেন তিনি। আমরা জানি যে প্লেটো যে কল্পিত আদর্শ রাষ্ট্রের চিত্র আমাদের সামনে তুলে ধরেছিলেন, সেই আদর্শ রাষ্ট্রে প্লেটোর কল্পনায় তিনটি শ্রেণীর কথা তিনি বলেছিলেন। সেই তিনটি শ্রেণী হলো শাসক শ্রেণী, যোদ্ধৃ শ্রেণী এবং উৎপাদক শ্রেণী। আচ্ছা, তিনি আবার এই তিনটি শ্রেণীর মধ্যে তিনটি গুণের কথাও বলেছিলেন। শাসক শ্রেণীর মধ্যে প্রজ্ঞা থাকবে, অর্থাৎ জ্ঞান। যোদ্ধৃ শ্রেণী অর্থাৎ যারা রাষ্ট্রের জন্য যুদ্ধ করবে তাদের মধ্যে সাহস গুণটা থাকবে, এবং যারা উৎপাদক শ্রেণী তাদের মধ্যে মিতাচার গুণটা থাকবে। আচ্ছা, এই মিতাচার গুণটা তিনি যোদ্ধৃ শ্রেণীর মধ্যেও থাকার কথা বলেছেন। এই যে তিনটি গুণের কথা তিনি বলছেন, এই তিনটি গুণের যদি সঠিক বিকাশ ঘটে তবেই একটা রাষ্ট্রের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা পাবে বলে প্লেটো মনে করতেন। এই যে ন্যায় প্রতিষ্ঠিত হলো একটা রাষ্ট্রে, সেই ন্যায়ের ফল হিসেবেই তিনি সাম্যবাদের ধারণার অবতারণা করছেন। আচ্ছা, প্লেটোর এই যে কল্পিত আদর্শ রাষ্ট্র, যেখানে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য তিনি শিক্ষা ব্যবস্থার কথা বলছেন, রাষ্ট্র নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থার কথা বলছেন, এবং এই যে শিক্ষা ব্যবস্থা এটা হচ্ছে একটা ইতিবাচক পদ্ধতি। আর অভিভাবক শ্রেণী অর্থাৎ যারা শাসক শ্রেণী, তারা যখন শাসন করবেন, সেই শাসন করতে গিয়ে যে সমস্ত রকম বাধা আসে, সেই সমস্ত রকম বাধা দূর করার যে পথ, সেটাকেই তিনি সাম্যবাদ বলছেন। অর্থাৎ শাসক শ্রেণী বা উঁচু শ্রেণী যারা, তাদের মধ্যে সাম্যবাদ প্রতিষ্ঠিত হলে তবেই নিরপেক্ষভাবে, বাধাহীনভাবে শাসন কার্য পরিচালনা করা সম্ভব বলে প্লেটো মনে করতেন, এবং এটাকে তিনি নেতিবাচক পদ্ধতি বলেছেন। এবারে এই যে প্লেটো সাম্যবাদের কথা বলছেন, সেই সাম্যবাদের ধারণাটা তিনি কোথা থেকে পেলেন, অর্থাৎ সাম্যবাদের উৎসটা কি, প্লেটোর সাম্যবাদের উৎসটা কি। প্লেটোর যে সাম্যবাদী চিন্তা, সেটা তিনি পিথাগোরীয় কমিউনিটি আদর্শের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তাহলে পিথাগোরীয় যে কমিউনিটির আদর্শ, তার মূল কথা কি? তার মূল কথা হচ্ছে বন্ধুর জিনিস সাধারণের জিনিস। আবার পঞ্চম শতাব্দীতে এথেন্সে আমরা জানি যে স্পার্টা এবং এথেন্স গ্রিস দেশের যে নগর রাষ্ট্রগুলো ছিল তার মধ্যে অন্যতম। আচ্ছা, এই এথেন্সের নাগরিকদের যে জীবনধারা, যে জীবন শৈলী, তার মধ্যেও প্লেটো তার যে সাম্যবাদের আদর্শ সেটা খুঁজে পেয়েছিলেন। একই সঙ্গে স্পার্টার শাসকদের জীবন ধারণ পদ্ধতিও প্লেটোকে প্রভাবিত করেছিল। এবং এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো থেকেই তিনি সাম্যবাদী ধারণাটা বা সাম্যবাদের ধারণাটা উপলব্ধি করছেন, এবং সেটাকে তার যে কল্পনায়, যে আদর্শ রাষ্ট্রের যে কল্পনা করেছিলেন তিনি, সেখানে তিনি এই সাম্যবাদের ধারণাটাকে প্রয়োগ করতে চেয়েছিলেন। এবারে প্লেটোর সাম্যবাদের প্রকৃতিটা বা বৈশিষ্ট্য বা চরিত্রটা কেমন ছিল সেটা আমরা দেখব। আচ্ছা, প্রথমে আমরা যেটা একটু বলে রাখার দরকার, যে মার্ক্সীয় যে সাম্যবাদ, যেখানে মূলত অর্থনৈতিক সাম্যের কথা বলা হয়েছে, যে সমাজে দু রকম শ্রেণীর কথা বলা হয়েছিল, একটা হচ্ছে শোষক শ্রেণী, একটা শোষিত শ্রেণী, এবং যখন শোষণ চরম মাত্রায় পৌঁছবে তখন এই শোষিত শ্রেণী একত্রিত হয়ে বিপ্লবের মধ্যে দিয়ে সমাজে সাম্যবাদ প্রতিষ্ঠা করবে বলে মার্ক্স মনে করতেন। প্লেটোর সাম্যবাদ কিন্তু সেই রকমটা নয়। প্লেটো যে সাম্যবাদের কথা বলছেন, সেই সাম্যবাদ
শুধুমাত্র সমাজের উঁচু শ্রেণীর বা উচ্চ বর্গের মানুষের জন্য আরোপিত, মানুষদের জন্য একটা জীবন দর্শন। এবং প্লেটোর যে সাম্যবাদ, সেই সাম্যবাদের মধ্যে দিয়ে রাষ্ট্রের ঐক্য, সংহতি এবং কল্যাণ অর্জন করতে চেয়েছিলেন। অর্থাৎ রাষ্ট্রের কল্যাণ অর্জনের বা ঐক্য বা সংহতি অর্জনের একটা হাতিয়ার হিসেবে তিনি সাম্যবাদকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। আর প্লেটোর এই যে সাম্যবাদ, প্রথমে বলা হলো যে সেটা সবার জন্য নয়, উচ্চ বর্ণের মানুষদের জন্য, অর্থাৎ অভিভাবক শ্রেণী বা শাসক শ্রেণী এবং যোদ্ধী শ্রেণী যারা যুদ্ধ করছে, তাদের জন্যই এই সাম্যবাদী জীবন তিনি প্রয়োগ করতে চেয়েছিলেন। এবং সমাজের ভালো মন্দের কথা চিন্তা করে প্লেটো নারী এবং পুরুষের মধ্যে যে পার্থক্য রয়েছে সেই পার্থক্য দূর করারও কথা বলেছিলেন। অর্থাৎ এই যে নারী পুরুষের পার্থক্য, যেটা দূর করার কথা বলছেন, এর মধ্যে দিয়ে প্লেটো কতটা প্রগতিশীল ছিল সেটা আমরা ধারণা করতে পারি। অর্থাৎ এর মধ্যে দিয়ে আমরা বুঝতে পারলাম যে প্লেটোর সাম্যবাদের সঙ্গে কিন্তু মার্কসের সাম্যবাদের বিশেষ কোনো একটা মিল নেই। আচ্ছা, প্লেটোর সাম্যবাদের মনস্তাত্ত্বিক ভিত্তি, অর্থাৎ মানসিক দিক থেকে সাম্যবাদটাকে তিনি কিভাবে দেখছেন। অর্থাৎ এই যে প্লেটো তার কল্পিত রাষ্ট্রের মধ্যে যে দুটো শ্রেণীর কথা বললেন, একটা শাসক শ্রেণী আর একটা হচ্ছে যোদ্ধী শ্রেণী, এরা কিন্তু রাষ্ট্রের জন্য নিঃস্বার্থভাবে কাজ করবে। কারণ একটা আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলে নিঃস্বার্থভাবে কাজ করতেই হবে রাষ্ট্রের জন্য। তাহলে যদি নিঃস্বার্থভাবে কাজ করতে হয়, তাহলে শাসক শ্রেণীর মধ্যে যে প্রজ্ঞা গুণটা রয়েছে বা জ্ঞানের যে বিষয়টা রয়েছে, আর যোদ্ধী শ্রেণীর মধ্যে যে সাহসের গুণটা রয়েছে, এই দুটোর বিকাশ করা প্রয়োজন বা বৃদ্ধি করা প্রয়োজন। তাহলে এই যে প্রজ্ঞা এবং সাহস, এই দুটোর যদি বিকাশ ঘটাতে হয়, তাহলে মানুষের আত্মার যে 3 নম্বর উপাদান ক্ষুধা বা লোভ, সেই বিষয়টাকে ত্যাগ করতে হবে, ক্ষুধার বিষয়টাকে ত্যাগ করতে হবে। কারণ যদি মানুষের মধ্যে লোভ থাকে বা শাসকদের মধ্যে লোভ থাকে, তাহলে জ্ঞানের যেমন বিকাশ ঘটবে না, তেমন সাহসীও হয়ে উঠতে পারবে না তারা। তাই মানব জীবনের অর্থনৈতিক দিকের যে বহিঃপ্রকাশ, সেটা কিন্তু এই ক্ষুধা বা লোভের মধ্যে দিয়ে ঘটে থাকে বলে প্লেটো মনে করেছেন। সেই জন্য শাসক শ্রেণী এবং যোদ্ধী শ্রেণীকে জীবনের যাবতীয় অর্থনৈতিক দিক প্রয়োগ করার পরামর্শ তিনি দিচ্ছেন। আর এইভাবেই অর্থনৈতিক উদ্দেশ্য পরিত্যাগ করে দিয়ে, ছেড়ে ফেলে দিয়ে, শাসক শ্রেণী এবং যোদ্ধী শ্রেণী নিষ্ঠার সঙ্গে সম্পূর্ণ মনোযোগ দিয়ে রাষ্ট্রের কাজে আত্মনিয়োগ করবে এবং রাষ্ট্রের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করবে। এই হলো প্লেটোর সাম্যবাদের একটা মানসিক দিক। এবারে দেখবো আমরা প্লেটোর সাম্যবাদের রাজনৈতিক ভিত্তি। তো প্লেটো যে তার যে আদর্শ রাষ্ট্র, তার মধ্যে রাষ্ট্রীয় ঐক্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কারণ আমরা দেখেছি যে গ্রিক যে নগর রাষ্ট্রগুলো ছিল, তাদের মধ্যে সব সময় যুদ্ধ লেগে থাকতো। স্পার্টা এবং এথেন্সের মধ্যে সেই যে যুদ্ধ, সেই যে ভয়াবহতা, সেগুলো প্লেটো প্রত্যক্ষ করেছিলেন। তাই তার রাজনৈতিক উদ্দেশ্য ছিল যে রাষ্ট্রের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা। আর এই ঐক্য প্রতিষ্ঠা করার উদ্দেশ্যেই তিনি সাম্যবাদের অবতারণা করছেন বা সাম্যবাদের প্রতিষ্ঠা করতে চাইছেন। কারণ প্লেটো মনে করছেন অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা যদি একই শ্রেণীর হাতে থাকে বা একই ব্যক্তির হাতে থাকে, তাহলে রাষ্ট্রে দুর্নীতি জন্ম নেবে। আর রাষ্ট্রের মধ্যে যদি দুর্নীতি জন্ম নেয়, তাহলে রাজনৈতিক বিশুদ্ধতা, অর্থাৎ সম্পূর্ণ নিরপেক্ষভাবে প্রশাসনের যে কাজ করার যে বিষয়টা, নিরপেক্ষভাবে কাজ, সেটা কিন্তু নষ্ট হবে এবং প্রশাসক বা শাসকদের কর্মক্ষমতা বা কর্মদক্ষতা, সেটাও কিন্তু নষ্ট হবে।
আর এই জন্যই তিনি অর্থনৈতিক ক্ষমতাকে রাজনৈতিক ক্ষমতা থেকে সম্পূর্ণভাবে আলাদা করার কথা বলছেন। সুতরাং এই দিক থেকে প্লেটোর সাম্যবাদ ছিল রাজনৈতিক উদ্দেশ্য সাধনের একটা হাতিয়ার। আচ্ছা, এবারে আমরা প্লেটোর সাম্যবাদের মূল জায়গায় চলে আসলাম, যে এই যে প্লেটোর সাম্যবাদ সেটাকে তিনি দুভাগে ভাগ করছেন, মূলত দুভাগে। একটা হচ্ছে সম্পত্তির ক্ষেত্রে সাম্যবাদ এবং পারিবারিক জীবনের সাম্যবাদ। এই দুটো ধারণা আমরা এবারে আলাদা আলাদা করে আলোচনা করব। প্রথমে আসি সম্পত্তির ক্ষেত্রে সাম্যবাদ বিষয়ে। প্লেটো যে একটা আদর্শ রাষ্ট্রের কল্পনা করছেন, সেখানে যে শাসক শ্রেণী বা অভিভাবক শ্রেণী, তাদের তিনি উচ্চমানের দার্শনিক হিসাবে দেখিয়েছেন। দার্শনিক রাজার ধারণা তিনি দিয়েছেন, আমরা পড়েছি সেগুলো। আচ্ছা, এই যে শাসক বা শাসক শ্রেণী কোন রকম ব্যক্তিগত পছন্দ বা লোভ তাদের মনকে বিচলিত করবে না বা উত্তেজিত করবে না। সেই জন্য পরিবার বা সম্পত্তিতে যদি শাসক শ্রেণীর লোভ জন্মায়, তাহলে তাদের পক্ষে নিরপেক্ষভাবে এবং যুক্তিবাদী দৃষ্টি দিয়ে শাসন কার্য পরিচালনা করা সম্ভব নয়। সেই জন্য প্লেটো চেয়েছিলেন শাসক শ্রেণীতে যারা অন্তর্ভুক্ত আছেন সেই সকল নারী পুরুষেরা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ জীবন গড়ে তুলবেন, অর্থাৎ একসঙ্গে বসবাস করবেন। এবং এই ঐক্যবদ্ধ জীবন গড়ে তোলাই জন্য, এই ঐক্যবদ্ধ জীবন গড়ে তোলার জন্য শাসক শ্রেণীর যারা সদস্য আছেন তারা কোনো রকম ব্যক্তিগত জমি বা নিজস্ব গৃহ বা ব্যক্তিগত ধন সম্পদ তাদের থাকবে না, এবং তারা এজমালি আবাসে বসবাস করবেন এবং সাধারণ ভোজনালয়ে একসঙ্গে আহার করবেন, অর্থাৎ একই জায়গায় বসে তারা খাওয়া দাওয়া করবেন আর কি। আচ্ছা, এই যে সাম্যবাদ, অর্থাৎ তাদের সম্পত্তি থাকবে না, ধন সম্পত্তি থাকবে না, তারা এক জায়গায় বসবাস করবে এবং একসঙ্গে খাওয়া দাওয়া করবে, এই যে বিষয়টা তিনি বলছেন, এটা তিনি কি বলছেন না যে এই বিষয়টা শুধু শাসক শ্রেণী এবং যোদ্ধী শ্রেণীর জন্য, কারিগর শ্রেণীর মানুষদের এই যে সম্পত্তির অধিকার এবং ভোগের যে অধিকার, সে বিষয় থেকে তিনি তাদের বঞ্চিত করেননি। তবে তিনি এটাও বলছেন যে অতিরিক্ত ধনী ব্যক্তি বা অতিরিক্ত গরিব ব্যক্তি যাতে কেউ না হয়, এই বিষয়টা রাষ্ট্রকে দেখতে হবে। আর পারিবারিক ক্ষেত্রে সাম্যবাদ বিষয়ে প্লেটো কি বলছেন? প্লেটো বলছে যে পারিবারিক জীবন রাষ্ট্রের বিকাশ ও অগ্রগতির পথে বাধার সৃষ্টি করে। যারা শাসক শ্রেণী আছেন, পরিবার বিষয়ে মাথা ঘামাতে গিয়ে, চিন্তা ভাবনা করতে গিয়ে তাদের শাসন কার্যে বাধার সৃষ্টি হতে পারে। কারণ পরিবারের যে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি, সেইটা শাসক শ্রেণীর নারী পুরুষকে তাদের কর্তব্য পালনে বাধা দেয়। এই জন্যই প্লেটো বলেছেন যে শাসক শ্রেণীর লোকেরা বিয়ে করে পরিবার গড়ে তুলতে পারবেন না, কারণ পরিবারের মধ্যে যে স্নেহ, ভালোবাসা, ব্যক্তিগত সন্তুষ্টি, এইসব বিষয়গুলো রয়েছে, এইসব বিষয়গুলো রাষ্ট্রের প্রতি যে কর্তব্য, সে কর্তব্য পালনে বাধা দেয়। তাই নিজের সন্তানের জন্য দুশ্চিন্তা করাটা নিজের জন্য সম্পদ তৈরি করার থেকেও বেশি ক্ষতিকর। এই জন্য আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে প্লেটো উন্নত মানের জাতি গড়ে তোলার কথা বলছেন, বা উন্নত মানের নেশন, এখানে জাতি মানে নেশন, গড়ে তোলার কথা বলেছেন। আচ্ছা, এই উন্নত মানের জাতি বা নেশন গড়ে তোলার জন্য তিনি নারী পুরুষের মধ্যে নিয়ন্ত্রিত ও নির্ধারিত মিলনের প্রয়োজনের কথা মনে করতেন। কারণ প্লেটো বলছেন যে শাসক শ্রেণীর মধ্যে যারা শ্রেষ্ঠ পুরুষ ও শ্রেষ্ঠ নারী রয়েছে, তারা বিশেষ সময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এবং
তার ফলে যে সন্তান জন্মগ্রহণ করবে তার ভরণ পোষণ এবং শিক্ষার দায়িত্ব নেবে রাষ্ট্র। কারণ আমরা আগে জেনেছি যে তিনি রাষ্ট্র নিয়ন্ত্রিত শিক্ষার কথা বলছেন। আচ্ছা, এর ফলে কি লাভটা হবে? লাভ যেটা হবে যে মায়ের সন্তানের প্রতি কোনো দায়িত্ব থাকবে না, কারণ সন্তানের দায়িত্ব রাষ্ট্র নিয়ে নিচ্ছে। যেহেতু দায়িত্ব থাকবে না, তাই তারা সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করতে সক্ষম হবেন। এইভাবেই প্লেটো তার সাম্যবাদী ধারণার মধ্যে দিয়ে এটাই বোঝাতে চেয়েছেন যে কিভাবে একজন শাসক যাবতীয় ব্যক্তিগত অধিকার ত্যাগ করে রাষ্ট্র শাসনের জন্য প্রস্তুত হবেন এবং এই চূড়ান্ত আত্মত্যাগের মধ্যে দিয়েই শাসক শ্রেণীর সদস্যরা যখন অসাধারণ এক নৈতিক গুণের অধিকারী হয়ে উঠবেন, তখনই রাষ্ট্রের সার্বিক মঙ্গল প্রতিষ্ঠিত হবে। এইভাবেই তিনি রাষ্ট্রের মধ্যে সাম্য প্রতিষ্ঠার মধ্যে দিয়ে বা সাম্যবাদ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে একটা ন্যায় ভিত্তিক একটা সমাজ গড়ে তুলতে চেয়েছিলেন বা একটা রাষ্ট্র গড়ে তুলতে চেয়েছিলেন। ধন্যবাদ সকলকে।